ওর প্রথম প্রশ্ন হচ্ছে যে ডিম্বাণু কোন প্রকার শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে কন্যা সন্তান হয়। ঠিক আছে, তাহলে এখানে বলা আছে দেখো ডিম্বাণু কোন প্রকার শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে কন্যা সন্তান হয়। তাহলে এখানে আমাকে শুক্রাণু জানতে হবে। কি জানতে হবে? শুক্রাণু। ঠিক আছে, যেটাকে আমরা ইংরেজিতে স্পার্ম বলি। ঠিক আছে, তাহলে শুক্রাণু আমরা কাদের ক্ষেত্রে পাই? শুক্রাণু আমরা পুরুষদের ক্ষেত্রে পাই। ঠিক আছে, শুক্রাণু কাদের ক্ষেত্রে? পুরুষ এবং মহিলা। তো আমি এখানে পুরুষেরটা আলোচনা করব। পুরুষের ক্ষেত্রে টোটাল কত হয়? পুরুষদের ক্ষেত্রে সেটা হয় কি 44A প্লাস XY। ঠিক আছে, এটা পুরুষের ক্রোমোজোম। ঠিক আছে, তো এখানে ভাগ যদি করি আমি এটাকে, তো দুটা অটোজমে ভাগ হয়। ঠিক আছে, 22-এ একটা অটোজম প্লাস একটা এক্স ক্রোমোজোম নিয়ে, আর এটি ভাগ হয় 22-এ প্লাস ওয়াই। ঠিক আছে, এটা ভাগ হয়ে যায়। এখন প্রশ্ন বলা আছে যে ডিম্বাণু কোন প্রকার শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে। তাহলে এখানে শুক্রাণু তোমরা দেখতে পাচ্ছ দুটি রয়েছে। ঠিক আছে, এখন কন্যা সন্তান যদি হয়, কন্যা সন্তান হওয়া মানে আমার কি হবে? XX হবে। ঠিক আছে, তাহলে মহিলাদের ক্ষেত্রে কি হয়? মহিলাদের ক্ষেত্রে হবে 22-এ প্লাস এক্স। ঠিক আছে, আর একটি হবে 22-এ প্লাস এক্স। ঠিক আছে, তাহলে মহিলাদের ক্ষেত্রে দুটোই 22-এ প্লাস এক্স। এখন একটা আমার যদি শুক্রাণু এই 22-এ প্লাস এক্স এটা দ্বারা যদি এই ডিম্বাণুটা কি হয়? নিষিক্ত হয়, তাহলে কি হবে? আমার কন্যা সন্তান জন্ম হবে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে দেখো ওয়াই যদি হয়। এই দুটি কিন্তু হবে না, কারণ এগুলি ওয়াই আছে। ঠিক আছে, তো এদের মধ্যে 23A প্লাস এক্স এটা তো হয় না। ঠিক আছে, তাহলে অ্যান্সার এটা হবে। ঠিক আছে, এটা হবে কি 100% কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আর এভাবে যে পুরুষ ক্রোমোজোম অটোজোমের যে ভাগটা সেটা এভাবে হয়। আর এভাবে 22-এ প্লাস এক্স এই যে শুক্রাণুটা, এই শুক্রাণু দ্বারা যদি নিষিক্ত হয় ডিম্বাণু, তাহলে কি হয়? কন্যা সন্তান হয়। ঠিক আছে, প্রতিটা প্রশ্ন তোমরা ভালো করে বুঝবে, আমি কিন্তু পরিষ্কারভাবে তোমাদের বুঝাবার চেষ্টা করব। নেক্সট যে ভিডিও আছে, নেক্সট যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে কি সবুজ বর্ণান্ধতাকে বলা হয়। তো বর্ণান্ধতা হচ্ছে একটা কি? ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা সেটা হচ্ছে একটা কি? একটা আমাদের মানুষের এটা হচ্ছে একটা রোগ। ঠিক আছে, ব্লাইন্ডনেস। তো এখানে বর্ণান্ধতা 3 প্রকার হয়। ঠিক আছে, কত প্রকার হয়? 3 প্রকার। একটা হচ্ছে কি নীল রঙকে ভালো দেখতে, মৌলিক যে বর্ণগুলি নীল, সবুজ এবং লাল। ঠিক আছে, এই 3টি বর্ণকে দেখতে যদি না ভালো দেখতে পায়, মানে শনাক্ত করতে না পারে কোনো ব্যক্তি, তাহলে আমরা ধরে নিই যে তার মধ্যে বর্ণান্ধতা রোগ আছে। এখন এখানে প্রশ্ন আছে সবুজ বর্ণান্ধতা, এগুলি কালার হিসাবে ভাগ হয়ে যায়, নীল বর্ণান্ধতা, সবুজ বর্ণান্ধতা। তো সবুজ বর্ণান্ধতা কাকে, কোন রোগ? সবুজ বর্ণান্ধতাকে বলা হয় ডিউটেরানোপিয়া এটা। ঠিক আছে, ডিউটেরানোপিয়াকে বলা হয় সবুজ। যদি এটা সবুজ কালার যদি মৌলিক শনাক্ত করতে না পারে সবুজ বর্ণকে, তাহলে সেটাকে আমরা কি বলি? ডিউটেরানোপিয়া। ঠিক আছে, আর নীল বর্ণ যদি হয়, এখানে এগুলি জেনে রাখো, লাল বর্ণ হলে হবে কি? প্রোটানোপিয়া। লাল বর্ণ হলে কি হবে? প্রোটানোপিয়া। আর যদি এখানে এ যদি হয় এতে, তাহলে নীল বর্ণ যেটা এটা থাকছে টাইটানোপিয়া, এটা হচ্ছে নীল বর্ণের ক্ষেত্রে। তো এগুলি তোমাদের কালার যে ব্লাইন্ডনেসের যে প্রশ্নগুলি সেগুলি কিন্তু অনেক রকমভাবে থাকতে পারে। এখানে সবুজ বর্ণান্ধতা বলা আছে, যদি বলা থাকতো যে লাল বর্ণান্ধতা, তখন হতো কি এখানে যদি সবুজ না থেকে যদি থাকতো লাল, তখন কিন্তু অ্যান্সার হতো প্রোটানোপিয়া। ঠিক আছে, তাহলে 3টাই তোমরা মনে রাখবে, আমি লিখে দিয়েছি, তোমরা খাতায় এগুলি নোট করবে। ঠিক আছে, নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে AABB জিনোটাইপ যুক্ত জীব যে গেমেটগুলি তৈরি করে সেগুলি হলো। অর্থাৎ একটি জীব যার জিনোটাইপ হচ্ছে AABB, ঠিক আছে, সে কি কি গেমেট তৈরি করবে। তাহলে এখানে আমি লিখে নেব AA
বি বি, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি ভাঙি তাহলে এ দেখো প্রথমে একবার বি এর সাথে যুক্ত হবে, তাহলে তৈরি করবে এ বি, এ বি এর সাথে যুক্ত হবে তখন হবে এ স্মল বি, এ ক্যাপিটাল বি এর সাথে যুক্ত হবে এ ক্যাপিটাল বি, এটা এর সাথে যুক্ত হবে তখন হবে এ বি। অর্থাৎ চারটে আমরা গেমেট পাবো। এ দেখো অ্যান্সার কোথায় রয়েছে, প্রথমেরটা হবে না, দ্বিতীয়টা হবে না, এখানে এই যে অপশানটা রয়েছে অপশান সি, এটা হবে কিন্তু কি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তোমরা দেখে নাও যে এই জিনোটাইপ যুক্ত জীব যে গেমেটগুলি তৈরি করে এভাবে হয়, ঠিক আছে। অন্য ধরনের যদিও এরকম প্রশ্ন থাকে তাহলে আমরা এরকমভাবে করব, যদি থাকে তোমার আলাদা টাইপের কিছু প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমরা এভাবেই গেমেট নির্ণয় করি, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারলে। আরও প্রশ্নগুলি দেখো, সেগুলি প্রতিটা প্রশ্ন তোমরা ভালোভাবে দেখলে অবশ্যই প্রশ্নগুলি ভালোভাবে বুঝতে পারবে। এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট যে প্রশ্ন হচ্ছে, অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় যে জীবে তা হলো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে এবছর মাধ্যমিক 2026 পরীক্ষায়, ঠিক আছে। অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় যে জীবে তা হলো, অর্থাৎ এখানে দেওয়া রয়েছে মিরাবিলিস, এটা হবে সঠিক অ্যান্সার, মিরাবিলিস জেলাপা, ঠিক আছে। এটার নাম হচ্ছে কি, এই যে এটা একটা ফুলের নাম, তোমরা বলো ফুলটার নাম কি হবে। এই ফুলটার নাম হচ্ছে সন্ধ্যামালতী ফুল, ঠিক আছে, সন্ধ্যামালতী ফুল। এই ফুলটার সন্ধ্যামালতী ফুল, এই ফুলটার অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। তো এখানে কি হয়, এখানে সাদা ফুল এবং লাল, সাদা এবং লাল এদের মধ্যে যদি ক্রসিং করা হয় সন্ধ্যামালতী ফুলের, তাহলে আমরা কি পাই, আমরা ধূসর বর্ণের ফুল পাই। কী বর্ণ, গোলাপি বর্ণের, কী বর্ণ, সাদা এবং লাল ফুলকে যদি ক্রসিং করা যায় সন্ধ্যামালতী ফুলের, তাহলে গোলাপি বর্ণের ফুল পাওয়া যায়, ঠিক আছে, গোলাপি বর্ণের ফুল। আর এই অসম্পূর্ণ প্রকটতার আরেকটি উদাহরণ তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা হচ্ছে কি সাঁওতাল মুরগি, ঠিক আছে, সাঁওতাল মুরগি। এটা হচ্ছে কি, এই সাঁওতাল মুরগিটা কি সেটা তোমরা জেনে রাখো, এটা একটা ইন্টারেস্টিং টপিক আছে। তো সাঁওতাল মুরগি হচ্ছে কি, এখানে কালো মুরগি এবং সাদা মুরগির মধ্যে যদি ক্রসিং ব্রিডিং করা হয় তাহলে আমাদের কি হবে, ধূসর বর্ণের আমরা মুরগি পাবো। এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার আরেকটি উদাহরণ। এবং এছাড়া বইয়ে আরও অনেক কিছু দেওয়া রয়েছে, সেগুলি তোমরা বই দেখবে, ঠিক আছে। এটা এক্সট্রা তোমরা জেনে রাখবে। আর এখানে মিরাবিলিস জেলাপি মানে হচ্ছে কি সন্ধ্যামালতীর ফুল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 5, অস্টিও আর্থ্রাইটিস রোগটি মূলত মানব বিকাশের যে দশায় দেখা যায় তা হলো, ঠিক আছে। তো অস্টিও আর্থ্রাইটিস এই রোগটি সাধারণত বার্ধক্য বয়সে দেখা যায়, ঠিক আছে। এই রোগটি কখন দেখা যায়, বার্ধক্য বয়সে, অর্থাৎ 50 প্লাস এর যখন আমাদের 50 হয়ে যায় তখন এই অস্টিও আর্থ্রাইটিস এই রোগটি দেখা যায়। এই রোগটির লক্ষণ কি, এই রোগটির লক্ষণ হচ্ছে যেমন হাঁটু, ঠিক আছে, তারপরে আমাদের বুকের পাঁজর, ঠিক আছে, হাঁটু, বুকের পাঁজর, তারপরে বিভিন্ন আমাদের কনুই, সেই জায়গায় কি হয়, সেই বিভিন্ন জায়গার হাড় যে আমাদের থাকে, অর্থাৎ অস্থি ক্ষয় হয়, ক্ষয় হয়। তাহলে আমাদের এই রোগটা সাধারণত, এই রোগটাই হচ্ছে কি, এই অস্টিও আর্থ্রাইটিস। এই রোগটি মূলত বার্ধক্যদের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ যদি 50+ হয় সেক্ষেত্রে এই রোগটি দেখা যায়। এবং কোনো ক্ষেত্রে কম বয়সেও
কম বয়স কম যাদের থাকে, ঠিক আছে, বা যারা শৈশব তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো কোনো কারণে রোগটি দেখা যায় শৈশব বয়সেও, ঠিক আছে। সেটা কিন্তু প্রোটিন ভিটামিন বা বিভিন্ন রকম ক্যালসিয়াম এসব জাতীয় অভাবে আমাদের রোগটি দেখা যেতে পারে। তো নেক্সট তোমাদের প্রশ্ন আছে যে 6 নম্বর প্রশ্ন, রক্ততঞ্চনের যে ফ্যাক্টরটির অভাবে হিমোফিলিয়া বি রোগটি হয়, ঠিক আছে। তাহলে এখানে রক্ততঞ্চনের আমাদের যে ফ্যাক্টর আমাদের থাকে, সেখানে ফ্যাক্টর 9-এর অভাবে আমাদের কি হয়, হিমোফিলিয়া বি। এটা আগের যে ভিডিও, সেই ভিডিওতে আমি তোমাদের বলেছি যে ফ্যাক্টর 9-এর অভাবে প্রশ্নটা ছিল যে ফ্যাক্টর 9-এর অভাবে কী রোগটি হয়, হিমোফিলিয়া বি, সি, ডি এরকম অপশান দেওয়া ছিল, তোমরা দেখবে। তো ওইটাই ঘুরিয়ে প্রশ্নটা দেওয়া আছে, হিমোফিলিয়া বি ফ্যাক্টর 9-এর অভাবে হয়, ঠিক আছে। এই ফ্যাক্টর 9 হচ্ছে কি, ফ্যাক্টর 9 এই রোগটি কি করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। মনে রাখবে, আমি আগের ভিডিওতে বলেছি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ঠিক আছে। আগের ভিডিওতে ডিটেলস বলা আছে ফ্যাক্টর 9 বা হিমোফিলিয়া রোগ সম্পর্কে। আর হিমোফিলিয়া রোগ হচ্ছে কি, হিমোফিলিয়া রোগ হচ্ছে মানে কোনো কারণে যদি কোথাও আমাদের কেটে যায়, ঠিক আছে, কোথাও কেটে গেলে আমাদের কি হয়, কোথাও কেটে গেলে রক্তক্ষরণ হয়, ঠিক আছে। কোথাও যদি আমাদের কোনো কারণে শরীরের কোনো জায়গায় কেটে যায়, তাহলে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়, ঠিক আছে। সেই রোগটাকে আমরা বলি হিমোফিলিয়া, ঠিক আছে। তো হিমোফিলিয়া বি রোগটি হয় আমাদের ফ্যাক্টর 9, যে ফ্যাক্টর 9 রয়েছে তার অভাবে আমাদের এই হিমোফিলিয়া বি রোগটি হয়। আর হিমোফিলিয়া রোগ হচ্ছে কোনো জায়গা কেটে গেলে তাড়াতাড়ি রক্ত জমাট বাঁধে না, ঠিক আছে, অর্থাৎ রক্তক্ষরণ রক্ততঞ্চন বেশি হয়, ঠিক আছে। আর এই ফ্যাক্টর 9-এর কাজ কি, ফ্যাক্টর 9-এর কাজ হচ্ছে যে কোনো জায়গায় কেটে গেলে সেখানে তাড়াতাড়ি রক্ত জমাট বেঁধে রক্ততঞ্চন প্রতিরোধ করা, ঠিক আছে। তো ফ্যাক্টর 9-এর যার অভাব থাকে তার ক্ষেত্রে হিমোফিলিয়া বি এই রোগটি দেখা যায়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি 7 নম্বর তোমাদের প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে টিটিএ ক্রসটির ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট জীব উৎপন্ন হওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে। অর্থাৎ হোমোজাইগাস মানে হচ্ছে কি, হোমোজাইগাস আর হেটেরোজাইগাস, ঠিক আছে। হোমোজাইগাস মানে হচ্ছে প্রকট আর প্রচ্ছন্ন, ঠিক আছে। প্রকট আর প্রচ্ছন্ন আর হেটেরোজাইগাস, ঠিক আছে, এটির মানে কি, এই হোমোজাইগাস প্রকট জীব উৎপন্ন হওয়ার কতটা পার্সেন্টেজ আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা প্রথমে এটাকে লিখব, তাহলে এক্ষেত্রে টি যুক্ত হবে ক্যাপিটাল টি এর সাথে, এটা যুক্ত হবে এটার সাথে, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি। এক্ষেত্রে দেখো এই গ্রুপটা আমরা দুবার পেয়েছি, অর্থাৎ যদি 25% করে আমরা ভাগ করি, তাহলে এটা হবে 50% আর এটা হবে 25%, ঠিক আছে। 25 এটা হবে 50। তো এটাকে আমরা হোমোজাইগাস বলি, এটাকে আমরা হোমোজাইগাস বলি, ঠিক আছে। এটা হবে হোমোজাইগাস, ঠিক আছে, হোমোজাইগাস। আর এটা হবে হেটেরোজাইগাস, ঠিক আছে, হেটেরোজাইগাস। তো এটা হয় প্রকট, এটা হয় কি প্রকট, আর এটা হয় প্রচ্ছন্ন, এটা হয় কি প্রচ্ছন্ন, ঠিক আছে। তাহলে এখানে বলা আছে প্রশ্নটা তোমাদের কি, যে টিটিএ ক্রসটির ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট জীব, তাহলে হোমোজাইগাস প্রকট জীব কত পার্সেন্ট, 25, অর্থাৎ অপশান বি হবে এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আর তোমাদেরকে বারবার বলছে এই প্রশ্নগুলি তোমরা খাতায় লিখবে এবং একবার প্র্যাকটিস করবে, এবং কিভাবে প্রশ্নগুলির উত্তর হচ্ছে সেগুলি কিন্তু অবশ্যই দেখবে। তাহলে আলাদা ধরনের যদি টাইপের কিছু প্রশ্ন থাকে, তাহলে তোমরা সহজেই প্রশ্নগুলির উত্তর কিন্তু দিতে পারবে। আর পড়াশোনার ক্ষেত্রে আমি যেটা মনে করি যে ডিটেলস, যে কোনো কিছুর ডিটেলস জানাটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি সেই উত্তরটা জেনে থাকলাম, এমনও হয় পরীক্ষায় সেই প্রশ্নটা নাও আসতে পারে। তাহলে যদি আলাদা ধরনের কিছু প্রশ্ন আসে, তখন কিন্তু তোমার উত্তর করতে কোনো
অসুবিধা হবে না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে কি এলিল হলো। ঠিক আছে, তাহলে এলিল কি? এলিল আমরা আগের ভিডিওতেও তোমাদের আমি একটা প্রশ্ন বলেছিলাম এই এলিল সম্পর্কে। এলিল হলো একটি ভিন্ন ভিন্ন রূপ, ঠিক আছে, বিপরীত বৈশিষ্ট্যযুক্ত। ঠিক আছে, তাহলে এখানে এলিল হবে অপশন সি সঠিক অ্যান্সার, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য। ঠিক আছে, এগুলা ক্রোমোজোম কিন্তু নয়, এলিল ক্রোমোজোম নয়। ঠিক আছে, এরা একজোড়া বিপরীত বৈশিষ্ট্য। এলিল হচ্ছে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য, যেমন একই ধরনের একই অর্থাৎ কিন্তু ভিন্ন ভিন্ন তাদের মধ্যে যেমন বৈশিষ্ট্য। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, যেমন লাল লাল কোনো একটি ফুল, ঠিক আছে, লাল সন্ধ্যামালতির ফুল। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি সাদা। তাহলে এদের মধ্যে কি বৈশিষ্ট্য কিন্তু আলাদা আলাদা আমরা দেখতে পাবো, কিন্তু এগুলি মানে হচ্ছে একই জিনিস, দুটিই ফুল। ঠিক আছে, একই জাতীয় ফুল, কিন্তু এদের কালার আলাদা হয়, এদের বৈশিষ্ট্য আলাদা হবে। ঠিক আছে, তো এলিল হচ্ছে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য, এলিলের অর্থ। নেক্সট প্রশ্ন হচ্ছে কি কালো বর্ণ ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। ঠিক আছে, এখন কালো বর্ণ এবং মসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। তাহলে তোমাদেরকে আমি বলে দিই, কালো বর্ণ মানে হবে বি হতে পারে, বি ছোট বি হতে পারে, বি ছোট বি এবং বি বড় বি, বা বি হতে পারে। ঠিক আছে, এখন এক্ষেত্রে মসৃণ যদি হয়, এখন লোম বলা আছে কি, লোম বলা আছে মসৃণ। ঠিক আছে, তো লোম যদি মসৃণ হয় তখন কিন্তু কি হয় আর হবে। মসৃণ লোমের ক্ষেত্রে কি হবে আর। ঠিক আছে, আর যদি হয় তাহলে কিন্তু কি হবে অমসৃণ। আর যদি হয়, আর বড় হাতের আর ছোট হাতের আর, তখন কিন্তু হয়ে যাবে কি শঙ্কর। ঠিক আছে, এটার ক্ষেত্রে কী হবে শঙ্কর। লোমও নয়, মসৃণও নয়, অমসৃণও নয়। তো মসৃণ হলে কি হবে ছোট হাতের স্মল আর থাকবে। ঠিক আছে, আর কালোর বর্ণের ক্ষেত্রে এগুলি সবগুলি কিন্তু হতে পারে কালো বর্ণের ক্ষেত্রে। তাহলে এখানে আমার প্রশ্নের উত্তর হবে কি অপশান ডি। অপশান ডি হবে। অপশান ডি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সমস্তগুলি দুটি অপশানে ছোট ছোট আর রয়েছে। ঠিক আছে, তাহলে ছোট হাতের আর মানে হচ্ছে মসৃণ লোম। মসৃণ লোম যদি হয় মসৃণ লোম, তাহলে কিন্তু কি হয় এই স্মল আরগুলি হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে কি, এটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন। হিমোফিলিক পিতা ও স্বাভাবিক বাহক মাতার বিবাহ সম্ভব হলে হিমোফিলিক কন্যা জন্মানোর সম্ভাবনা কত? ঠিক আছে, তাহলে যদি এখানে হিমোফিলিক পিতা হয়, ঠিক আছে, আর যদি স্বাভাবিক বাহক মাতার বিবাহ সম্ভব হয়, তাহলে হিমোফিলিক কন্যা জন্মানোর সম্ভাবনা এখানে কত হবে 50% হবে। কত হবে 50%। কারণ এখানে কন্যা সন্তানেরা হিমোফিলিয়ায় আক্রান্ত হবে না। ঠিক আছে, এখানে সম্ভাবনা কত হবে স্বাভাবিক হিমোফিলিক পিতা, যদি হিমোফিলিক পিতা হয় এবং স্বাভাবিক বাহক মাতার বিবাহ যদি সম্ভব হয়, তাহলে এখানে হিমোফিলিক কন্যা জন্মানোর সম্ভাবনা হবে 50%। ঠিক আছে, কারণ এক্ষেত্রে আমরা দেখি যে পিতা XY হয় এবং মাতা হয় XX। ঠিক আছে, তো এক্ষেত্রে পিতার যে Xটা সেটা কিন্তু কন্যারা গ্রহণ করে। ঠিক আছে, এটা কন্যা সন্তান। ঠিক আছে, তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কন্যা সন্তান 50% সম্ভাবনা হবে, হিমোফিলিক কন্যা জন্মানোর সম্ভাবনা কিন্তু 50% হবে। ঠিক আছে, সম্ভাবনা ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু নাও হতে পারে। ঠিক আছে, সম্ভাবনা আমরা 50% বলতে পারি। নেক্সট যে প্রশ্ন আছে সেটা হচ্ছে মাতা স্বাভাবিক এবং যদি পিতা বর্ণান্ধ হয়, তবে তার বর্ণান্ধ জিনের সাহায্যে বর্ণান্ধ ছেলে হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বর্ণান্ধ ছেলে হওয়ার সম্ভাবনা
তাহলে এখানে যে বর্ণান্ধ সেটা হচ্ছে এক্স সংযুক্ত জিন দ্বারা বাহিত হয়, ঠিক আছে। তো এখানে মাতা হচ্ছে কি, মাতা হচ্ছে স্বাভাবিক, তোমরা দেখতে পাচ্ছ মাতা হচ্ছে স্বাভাবিক এবং পিতা হচ্ছে বর্ণান্ধ, ঠিক আছে। তাহলে পিতা হচ্ছে কি বর্ণান্ধ, পিতা হচ্ছে বর্ণান্ধ আর মাতা হচ্ছে স্বাভাবিক, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে তার বর্ণান্ধ জিনের সাহায্যে বর্ণান্ধ ছেলে হওয়ার সম্ভাবনা। তাহলে ছেলে কি করে, ছেলে আমাদের এখানে ওয়াই দিবে এবং এক্স, ঠিক আছে, এক্স এবং ওয়াই। তাহলে যেটা পুত্র হবে তার কিন্তু বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা হবে 0%। কারণ কি, কারণ এই যে বর্ণান্ধ যে জিনের সাহায্যে যেটা মানে বংশানুক্রমিকভাবে বর্ণান্ধ হয় সেটা হচ্ছে এক্স রিলেটেড, ঠিক আছে, এক্স রিলেটেড। তাহলে এক্স রিলেটেড হলে এখানে যে পুত্র সন্তান হচ্ছে সে তো পিতার ওয়াই গ্রহণ করছে এবং মাতার থেকে এক্স, তাহলে এক্স রিলেটেড, সেই কারণে কি হবে এখানে 0%। অপশান বি হবে কি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট তোমাদের প্রশ্ন রয়েছে কি বংশগতির একক হলো। এখানে তোমরা সবাই জানো বংশগতির একক হচ্ছে কি জিন, বংশগতির একক কি জিন। এখানে তোমরা জানো যে এই মাতা পিতা থেকে সন্তানে বৈশিষ্ট্য স্থানান্তরণের জন্য, অর্থাৎ মাতা পিতার কাছে যে বৈশিষ্ট্য থাকে, মাতা পিতার বৈশিষ্ট্য এটা পরবর্তী প্রজন্মে নিয়ে যায় জিন, ঠিক আছে। পরবর্তী প্রজন্মে কে নিয়ে যায়, জিন। আর জিন মানে হচ্ছে কি ডিএনএ, ঠিক আছে, ডিএনএ আরএনএ, ঠিক আছে। এবং এই ডিএনএ কেবলমাত্র বেশিরভাগ আমাদের এই ডিএনএ যে ডাইঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, ডাইঅক্সি এটার ফুল ফর্মও পড়ে কোনো সময়, ডাইঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। তো ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড এই ডিএনএ প্রধান ভূমিকা পালন করে আমাদের বংশগতির ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে অপশন বি হবে সঠিক অ্যান্সার, জিন হবে। আর জিনেই কার্যকরী অংশ যা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। নেক্সট প্রশ্ন তোমাদের রয়েছে কি মটর গাছের উপর প্রজনন পরীক্ষা করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন। তো বংশগতির সূত্র যখনই আমরা পড়ব তখনই কিন্তু আমাদের নাম আসে গ্রেগর জোহান মেন্ডেলের, ঠিক আছে, এর নাম আছে। মেন্ডেলের বংশগতির পরীক্ষা আমরা সবাই জানি। তো এই মেন্ডেল একজন অস্ট্রিয়ার একজন জীববিজ্ঞানী ছিলেন। অস্ট্রিয়া, মনে রাখবে দেশটার নাম হচ্ছে অস্ট্রিয়ার একজন বিজ্ঞানী ছিলেন, জীববিজ্ঞানী ছিলেন। জীবতত্ত্ব সম্পর্কে তিনি গবেষণা করতেন, গ্রেগর জোহান মেন্ডেল। ইনি বংশগতির সূত্র আবিষ্কার করেছিলেন এবং তিনি 1863 থেকে 1883 এই খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়, ঠিক আছে, এই মাঝামাঝি সময়টায় তিনি কি করেছিলেন, প্রায় 30,000 মটর গাছ নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন। প্রায় 30,000, জেনে রাখো, কাজে লাগবে। 30,000 মটর গাছ, ঠিক আছে, 30,000 মটর গাছ নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন। আর এখানে তোমাদের প্রশ্ন থাকে যে বংশগতির পরীক্ষায় বিজ্ঞানী বা মেন্ডেল মটর গাছকেই কেন নির্বাচিত করেছিলেন। পৃথিবীতে অনেক রকমের গাছ আছে কিন্তু তার মধ্যে মটর গাছেই কেন নির্বাচন করেছিলেন, সে প্রশ্নটা রয়েছে, সেটা আমি বলে দেব। এটা প্রশ্ন থাকে কোনো সময়। তো মটর গাছের উপর জনন পরীক্ষা করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন, গ্রেগর জোহান মেন্ডেল। নেক্সট প্রশ্ন হচ্ছে কি সংকরায়ন পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ বেছে নেওয়ার কারণটি স্থির করো। যেটা তোমাদেরকে আমি বলেছিলাম যে সংকরায়ন পরীক্ষা করার জন্য মেন্ডেল মটর গাছকে কেন বেছে নিয়েছিলেন, ঠিক আছে।
তাহলে এটার অপশান হবে অপশান সি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান সি। মটর ফুল স্বপরাগী হওয়ায় বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম। এরপরে এখানে এই যে বলা আছে স্বপরাগী, এই স্বপরাগী মানে হচ্ছে কি? স্বপরাগী মানে হচ্ছে এটাই যে আসলে মটর গাছের যে ফুল, সেই মটর গাছের ফুলে কি হয়, পুং এবং স্ত্রী প্রজনন অংশ থাকে। ঠিক আছে, পুং এবং কি থাকে, স্ত্রী প্রজনন, দুটি অংশই কিন্তু মটর ফুলের মধ্যে থাকে। মটর ফুল যদি আমরা দেখি তাহলে মটর ফুলের মধ্যে পুং এবং স্ত্রী উভয় জনন অংশ থাকে। বাকি ফুলের ক্ষেত্রে কিন্তু থাকে না। ঠিক আছে, এক ফুল থেকে আরেক ফুলে প্রজনন যেটা জনন অংশ সেটা আলাদা আলাদা ফুলে থাকে, এক ফুল থেকে আরেক ফুলে যায়, সেটা সাহায্য করে তোমরা জানো, সেটা মৌমাছি। ঠিক আছে, তারপরে প্রজাপতি বা বিভিন্ন আরও যে কীট রয়েছে, কীট পতঙ্গ, তারা এটা সাহায্য করে। ঠিক আছে, প্রজননের ক্ষেত্রে। কিন্তু মটর ফুলের ক্ষেত্রে কি হয়, পুং এবং স্ত্রী জনন অংশ থাকে ফুলটার মধ্যেই। ঠিক আছে, একই ফুলের মধ্যেই, এবং এখানের পুংকেশর বা পরাগরেণু, এখানের পরাগরেণু এর গর্ভমুণ্ডে ফুলটা ফুটার আগে কিন্তু কি হয়ে যায়, নিষেক হয়ে যায় এদের মধ্যে। ঠিক আছে, যে পরাগরেণু থেকে গর্ভমুণ্ডে ফুল ফোটার আগেই নিষেক হয়ে যায়। তাই এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে বাইরে থেকে, অর্থাৎ বাইরে থেকে কোনো বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা থাকে না। এই যে লাইনটা বলা আছে, বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম। সেই কারণেই মেন্ডেল মটর গাছ স্থির নির্বাচন করেছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটি? এরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এখানে তোমাদের মটর গাছের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলি দুই ধরনের হয়। এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আর হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে তোমরা মনে রাখবে তিনটি জিনিস পড়ে। এক হচ্ছে কি, বেটে কাণ্ড, ঠিক আছে, কুঞ্চিত বীজ আর সাদা ফুল। এই তিনটি জিনিস আমার কিসের মধ্যে পড়ে? প্রচ্ছন্ন। এই তিনটি বিষয় প্রচ্ছন্নের মধ্যে থাকে। বাকি সমস্ত বৈশিষ্ট্যগুলি প্রকট বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। প্রকট বৈশিষ্ট্যের মধ্যে বাকিগুলি পড়ে। এই তিনটি ছাড়া, বেটে কাণ্ড, কুঞ্চিত বীজ, সাদা ফুল, এই তিনটি কেবলমাত্র প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। আর বাকি যে প্রকট বৈশিষ্ট্য, বাকি সবগুলি। তাহলে এখানে প্রশ্ন দেওয়া রয়েছে যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটি? ঠিক আছে, তাহলে এগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেটে কাণ্ড নেই, কুঞ্চিত বীজ আছে। তাহলে অপশান এ হবে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যদি সাদা ফুল থাকতো তাহলে সেটা অ্যান্সার হতো, এখানে কুঞ্চিত বীজ না থেকে। তাহলে এখানে খেয়াল রাখবে তিনটি বৈশিষ্ট্য, খেয়াল রাখবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। বাকি এগুলির মধ্যে বাকি সমস্ত বৈশিষ্ট্যগুলি প্রকট বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে কি, তোমরা দেখে নাও প্রশ্নটা, ক্রোমোজোমের কোন অংশে এলিল থাকে? ঠিক আছে, কোন অংশে এলিল থাকে? এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 2026 কোন অংশে এলিল থাকে? এলিল মানে আমি তোমাদের বলে দিলাম যে এলিল মানে কি। এলিল মানে হচ্ছে দুটি ভিন্ন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য। ঠিক আছে, এলিল মানে হচ্ছে কি, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য, অর্থাৎ ভিন্ন বৈশিষ্ট্য। একই হয় একই জিনের বিভিন্ন রূপ, যেটাকে আমরা ভালোভাবে বলতে পারি যে একই জিনের বিভিন্ন রূপ। এলিল মানে হচ্ছে কি, একই জিনের ভিন্ন রূপ, তাকে আমরা এলিল বলি। ঠিক আছে, তো এই এলিল কোথায় থাকে? লোকাসে থাকে। এলিল কোথায় থাকে? লোকাস। মনে রাখবে, ক্রোমোজোমের একটি অংশ হচ্ছে লোকাস, সেখানে এলিল অবস্থান করে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি,
আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে, কোন বংশগত রোগের বাহক ছিলেন রানী ভিক্টোরিয়া? আমরা রানী ভিক্টোরিয়ার নাম সবাই জানি, ঠিক আছে। রানী ভিক্টোরিয়া তিনি ব্রিটেনের মহারানী ছিলেন, ঠিক আছে, ব্রিটেন। তো তিনি কোন রোগের বাহক ছিলেন? ঠিক আছে, রানী ভিক্টোরিয়া আমাদের ভারতেও অনেক দিন শাসন করেছিলেন। এই রানী ভিক্টোরিয়ার একটা আমাদের যুগ বলা হয়, ভারতবর্ষে একটা যুগকে ভিক্টোরীয় যুগ বলা হয়। তোমরা ইতিহাসে পড়বে ভিক্টোরীয় যুগ, ঠিক আছে, ভিক্টোরীয় যুগ বলা হয়। তো এই রানী ভিক্টোরিয়ার নামে আমাদের অনেক কোনো মহল রয়েছে, যেমন রানী ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিভিন্ন রকমের বড় বড় বিল্ডিংয়ের নাম এখনও পর্যন্ত আমাদের আছে। তো এই রানী ভিক্টোরিয়া কোন রোগের বাহক ছিলেন? ঠিক আছে, রানী ভিক্টোরিয়া, এখানে সঠিক অ্যান্সার হবে হিমোফিলিয়া। কি হবে অপশান? অ্যান্সার হবে এখানে অপশান এ, হিমোফিলিয়া। হিমোফিলিয়া রোগের বাহক ছিলেন রানী ভিক্টোরিয়া। তো এই হিমোফিলিয়া রোগ সম্পর্কে আমি তোমাদের বলেছি। হিমোফিলিয়া রোগ হচ্ছে কি হিমোগ্লোবিন রিলেটেড, ঠিক আছে, হিমোফিলিয়া। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমাদের, এই রানী ভিক্টোরিয়া সম্পর্কে তোমরা আর একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রশ্নটা যে রানী ভিক্টোরিয়াকে আমরা কি বলি? রানী ভিক্টোরিয়াকে আমরা সাম্রাজ্ঞী, ভারতের সাম্রাজ্ঞী, ঠিক আছে, এই উপাধিটা আমরা দিয়েছিলাম। ভারতের সাম্রাজ্ঞী বলা হয় রানী ভিক্টোরিয়াকে ভারতের। তিনি 1901 সালে মারা গিয়েছিলেন, ঠিক আছে, মারা গিয়েছিলেন 1901 সালে। নেক্সট প্রশ্ন কি আছে? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর হলো, ঠিক আছে, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এইচএফ। এই অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর হচ্ছে অপশান 8, অপশান এ হয় সঠিক অ্যান্সার, ঠিক আছে। এই অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর 8 এটা কি জিনিস? এটাকে আমরা ফ্যাক্টর 8 বলি। এটা হচ্ছে ফ্যাক্টর 8। এর কাজ কি? এর কাজ হচ্ছে রক্ততঞ্চনে সাহায্য করা, ঠিক আছে। তো কোনো কারণে যাদের হিমোফিলিক এ রোগ থাকে, হিমোফিলিক এ যাদের রোগ থাকে তাদের ক্ষেত্রে এই ফ্যাক্টর 8 ইনজেকশনের মাধ্যমে শরীরে বা শিরায় আমাদের প্রবেশ করানো হয়, ঠিক আছে। ফ্যাক্টর 8 যা কি করে, এই হিমোফিলিক এ রোগের ফলে আমাদের যে শরীরে অতিরিক্ত রক্তপাত হয় সেটা বন্ধ করা হয় এই ফ্যাক্টর 8 শিরায় প্রবেশ করে, ঠিক আছে। রয়্যাল ডিজিজ নামে পরের প্রশ্ন হচ্ছে কি, নেক্সট প্রশ্ন, রয়্যাল ডিজিজ নামে পরিচিত রোগটি হলো। তো রয়্যাল ডিজিজ নামে পরিচিত রোগ হচ্ছে কি হিমোফিলিয়া। রয়্যাল ডিজিজ খেয়াল রাখবে, রয়্যাল ডিজিজ হিমোফিলিয়া। আর যদি বলা হয় যে ক্রিসমাস ডিজিজ, ঠিক আছে, ক্রিসমাস ডিজিজ নামে কোন রোগ পরিচিত? তাহলে এখানে হবে কি থ্যালাসেমিয়া, মনে রাখবে। থ্যালাসেমিয়া যে রোগটি আছে সেটা ক্রিসমাস ডিজিজ নামে পরিচিত, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি, মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? এখানে মানুষের অটোজমে থাকা জিন দ্বারা কোনটি নিয়ন্ত্রিত হয় না? এখানে হবে অপশান থ্যালাসেমিয়া। কি হবে?
থ্যালাসেমিয়া, ঠিক আছে, সরি থ্যালাসেমিয়া হবে না, এখানে অপশন বি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, মানুষের অটোজমে থাকা জিন দ্বারা কোনটি নিয়ন্ত্রিত হয় না? হিমোফিলিয়া, কারণ হিমোফিলিয়া একটি বংশগত রোগ। বংশগত রোগ হচ্ছে হিমোফিলিয়া। আর এই থ্যালাসেমিয়া এটা কিন্তু জিনগত রোগ। ঠিক আছে, এটা হচ্ছে জিনগত রোগ, সেই কারণে বংশগত রোগ হচ্ছে জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় থ্যালাসেমিয়া, আর জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না সেটা হচ্ছে হিমোফিলিয়া। বাকি সবগুলি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। মাতা এবং পিতা উভয়ে থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার সম্ভাবনা কত? প্রশ্নটা তোমরা উত্তর বলার চেষ্টা করো। থ্যালাসেমিয়ার সম্ভাবনা এখানে কত হবে? ঠিক আছে, এখানে সঠিক অ্যান্সার হবে কত? 25%। ঠিক আছে, কত হবে? 25%। কী করে হবে সেটা তোমরা দেখে নাও। পিতা এবং মাতা উভয়ে থ্যালাসেমিয়ার বাহক যদি হয়, ঠিক আছে, তাহলে পিতা এবং মাতা উভয়ে যদি বাহক হয়, ঠিক আছে, তাহলে যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে এখানে কিন্তু বলা নেই যে সন্তানটা পুত্র কি কন্যা। ঠিক আছে, পুত্র কি কন্যা সেটা কিন্তু বলা নেই, দুজনেই বাহক। ঠিক আছে, থ্যালাসেমিয়ার বাহক। তাহলে এক্ষেত্রে আমাদের রেশিওটা ধরতে হয় 1/4। ঠিক আছে, তাহলে 1/4 রেশিও যদি আমরা ধরি, তাহলে প্রথম মানে শুদ্ধ অর্থাৎ থ্যালাসেমিয়া রোগ হতে পারে 25%। ঠিক আছে, 25% সম্ভাবনা থাকতে পারে থ্যালাসেমিয়ার সম্ভাবনা। এখানে বাহক বলা নেই, সম্ভাবনা। তো সম্ভাবনা হতে পারে 25%। আর বাহক হতে পারে 50%। ঠিক আছে, আর সুস্থ হবে 25% চান্স। ঠিক আছে, এটা কিন্তু আমরা রেশিওটা ভাগ করি 1/4-এ, তাহলে শুদ্ধ হয় কত? মানে শুদ্ধ মানে হচ্ছে থ্যালাসেমিয়ার সাথে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা 25% এবং বাহক হওয়ার সম্ভাবনা 50%, আর সুস্থ হতে পারে না 25%। তাহলে এখানে বলা আছে জন্মগ্রহণ করবে তার থ্যালাসেমিয়া রোগটা হওয়ার সম্ভাবনা। এখানে কিন্তু বাহক বলা নেই, বাহক হলে হয়তো 50%, সুস্থ 25%, না হওয়ার সম্ভাবনা 25%, আর থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা হচ্ছে 25%। নেক্সট প্রশ্ন রয়েছে, একজন পুরুষ ও মহিলার বিবাহে পুত্র সন্তান ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা কত? এই রেশিওটা কিন্তু 1:1 হয়। ঠিক আছে, 1:1, কারণ এখানে একজন পুরুষ এবং মহিলার ক্ষেত্রে যদি কন্যা সন্তান এবং পুত্র সন্তান হওয়ার, এটা আমরা জানি XX হলে কি হয়? কন্যা সন্তান হয়। ঠিক আছে, আর XY যদি হয় তাহলে কি হয়? পুত্র সন্তান। তো এখানে আমাদের যে প্রসেসিংটা হয় সেটা হচ্ছে যে X আর Y রয়েছে, এই দুজনেরই কিন্তু 50% ভূমিকা যুক্ত হওয়ার চান্স থাকে। 50%, ঠিক আছে, 50% চান্স থাকে যুক্ত হওয়ার। তো সেখানে কি হয়? কন্যা হতে পারে 50% এবং পুত্রও হতে পারে 50%। ঠিক আছে, কারণ দুজনেরই 50% ভূমিকা থাকে এই এক্স এবং এই যে ওয়াই, এই যে শুক্রাণু রয়েছে, এগুলি এই এক্স ডিম্বাণুর সাথে যুক্ত হওয়ার 50% ভূমিকা থাকে দুজনেরই। সেই কারণে 50%, অথবা বেশিও যদি করি তাহলে 1:1 হয়। ঠিক আছে, তাহলে একজন পুরুষ বা মহিলার বিবাহে, স্বাভাবিক পুরুষ বা মহিলার বিবাহে পুত্র বা কন্যা সন্তান জন্মানোর যে অনুপাত সেটা 1:1। নেক্সট প্রশ্ন হচ্ছে, মানুষের ক্ষেত্রে কোন জোটটি সঠিক? ঠিক আছে, এটা প্রশ্নটা ভালো রয়েছে। তো মানুষের ক্ষেত্রে আমরা দেখি যদি পুরুষদের ক্ষেত্রে, তো পুরুষদের ক্ষেত্রে কি হয়? 44A প্লাস হয় XY। ঠিক আছে,
আর মহিলাদের ক্ষেত্রে কি হয় 44A প্লাস XX, ঠিক আছে। তাহলে এখানে দেখো ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস এটা কিন্তু হবে না, ঠিক আছে, ওয়াই আছে। ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস এটা হবে না। ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস, ঠিক আছে, ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস এখানে দেখো এখানে XX এটা যদি 44 থাকতো তাহলে এই প্রশ্নের উত্তরটা হতো, কিন্তু এটা হবে না। তাহলে অপশন ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 22A প্লাস X শেষেরটা কিন্তু দেখতে হবে, শেষে কি লেখা আছে, যেটা বন্ধনীর ভিতরে রয়েছে সেটা। নেক্সট প্রশ্ন কোনটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়, ঠিক আছে। এখানে তোমরা দেখো যে ব্যতিক্রম নয় সেটা হচ্ছে কি প্রচ্ছন্নতা। এই প্রচ্ছন্নতাটা কিন্তু মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়। বাকি এই যে লিঙ্কেজ, অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা এগুলি কিন্তু ব্যতিক্রম, ঠিক আছে, এগুলি ব্যতিক্রম, একমাত্র ব্যতিক্রম নয় প্রচ্ছন্নতা। নেক্সট প্রশ্ন হচ্ছে একটি সংকর দীর্ঘ মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে। এই প্রশ্নটিও ইম্পর্ট্যান্ট রয়েছে, ঠিক আছে, তোমাদের মাধ্যমিক পরীক্ষায়। সঠিক অ্যান্সার হবে 50% দীর্ঘ, 50% খর্ব, ঠিক আছে। 50% যদি আমরা দেখি দীর্ঘ এবং 50% খর্ব হবে। কি করে হবে সেটা তোমরা দেখে নাও। টি যদি আমরা গেমেট তৈরি করি তাহলে টি, ঠিক আছে, টি, তাহলে এই যে এগুলি হবে কি খর্ব। তাহলে এখানে এটা আমরা দেখতে পাচ্ছি 50% হচ্ছে। আর এই যে এগুলি হবে কি দীর্ঘ, এগুলি কি হবে দীর্ঘ। তাহলে এখানেও দেখতে পাচ্ছি 50%, তাহলে 50% দীর্ঘ এবং 50% কি হবে খর্ব, ঠিক আছে। ছোটো হাতের ডবল টি মানে হচ্ছে খর্ব, বড় হাতের টি, ছোট হাতের টি মানে হচ্ছে দীর্ঘ। বই তোমরা পড়বে, বইয়ে তোমাদের আরও পরিষ্কার করে দেখা থাকবে এবং প্রশ্নগুলি যদি তোমরা বইটি ভালোভাবে পড়ে থাকো তাহলে কিন্তু প্রশ্নগুলির উত্তরগুলি বুঝতে পারবে। কারণ আগে প্রথমে তোমাদেরকে বইটি তো রিভিশন করতে হবে, তাছাড়া প্রশ্নগুলি তোমরা বুঝতে পারবে না। YYRR থেকে কত রকমের গ্যামেট উৎপন্ন হয়। এখানে যদি আমরা দেখি এই যে YYRR রয়েছে এখান থেকে কতগুলি গ্যামেট পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এটা আমরা গ্যামেট যে আমাদের পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুযায়ী যদি আমরা করি, ঠিক আছে, তাহলে আমরা দেখে নিচ্ছি কতগুলি হতে পারে। YR, ঠিক আছে, YR, Y ক্যাপিটাল R, Y স্মল r, ঠিক আছে। তাহলে আমরা কত রকমের গ্যামেট পেলাম 4 রকম, ঠিক আছে। তাহলে অপশান ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে, এটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন। কোন ক্ষেত্রে মেন্ডেলের এক সংকর জননে অপত্য জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত একই হয়, ঠিক আছে। কোন ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত একই হয়, ঠিক আছে। তো এখানে তোমরা খেয়াল রাখবে যে এটার অপশান হবে অসম্পূর্ণ প্রকটতা, অর্থাৎ অপশান বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। এখানে অনুপাতটা হয় 1:2:1, 1:2:1। মেন্ডেলের এক সংকর জননে অপত্য জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত হয় 1:2:1। এখানে যদি আমরা ফিনোটাইপটা জিনোটাইপটা দেখি তাহলে ফিনোটাইপ, ঠিক আছে, ফিনোটাইপ যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে কি হয়, এক ভাগ হয় লাল ফুল, ঠিক আছে, এক ভাগ লাল ফুল, দু ভাগ গোলাপি ফুল এবং এক ভাগ সাদা ফুল,
ঠিক আছে, এটা হচ্ছে ফিনোটাইপ। সেক্ষেত্রে অনুপাত হলো কত, 1:2, 2:1। আর যদি আমরা জিনোটাইপ দেখি, জিনোটাইপ তাহলে কি হয়, হোমোজাইগাস, ঠিক আছে, হেটেরোজাইগাস, আবার হোমোজাইগাস, ঠিক আছে। হোমোজাইগাস প্রকট আর প্রচ্ছন্ন। সেক্ষেত্রে আমরা কি দেখি, হোমোজাইগাস এটা প্রকট 25%, আর হোমোজাইগাস, ঠিক আছে, হোমোজাইগাস সংকর এটা 50%, আর হোমোজাইগাস প্রচ্ছন্ন এটা হয় 25%। সেক্ষেত্রে রেশিওটা হবে 1:2:1, ঠিক আছে। তাহলে এইভাবে সমাধানগুলি তোমরা খাতায় এগুলি ভালো করে লিখে রাখবে। আর তোমাদেরকে ব্লাইন্ডের যেটা বর্ণান্ধতা রোগ সম্পর্কে যেটা বললাম, যে বর্ণান্ধতা যে রোগের বললাম ব্যাপারটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। ওই যেটা নীল বর্ণ সেক্ষেত্রে কি বলা হয়, লাল বর্ণ ক্ষেত্রে কি বলা হয়, আর সবুজ বর্ণের ক্ষেত্রে কি বলা হয়। এটাও কিন্তু একটা যে কোনো বর্ণের বর্ণান্ধতা আসতে পারে, যে সবুজ বর্ণান্ধতা বা নীল বর্ণান্ধতা বা লাল বর্ণান্ধতাকে কি বলা হয়, ঠিক আছে। তিনটা নাম তোমরা মনে রাখবে। আর এই প্রশ্নগুলি তোমরা আগের যে প্রশ্ন 20টা প্রশ্ন বলেছিলাম, সেই 20টা প্রশ্ন এবং আজকের এই 27টা প্রশ্ন, এই 27টা প্রশ্ন তোমরা ভালোভাবে পড়ে যাবে। এই প্রশ্নগুলি থেকে তোমরা তোমাদের যে এই অধ্যায় থেকে, অর্থাৎ বংশগতি এবং জিনগত রোগ, এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমাদের থাকবে, এই প্রশ্নগুলির মধ্যে অনেকগুলি প্রশ্ন তোমরা আশা করি পরীক্ষাতে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে।